আসসালামু আলাইকুম। আহ, আজকে তোমাদের সাথে আছি আমি, সাইফুল আনোয়ার। তোমাদের আজকে হচ্ছে আহ, অধ্যায় 10 ফিজিক্সের অধ্যায় 10-এর স্থির বিদ্যুৎ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। সো তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের যে চ্যাপ্টারটা আছে স্থির বিদ্যুৎ, সেই চ্যাপ্টার হচ্ছে আমাদের আহ, অনেকগুলো যে টপিকস গুলো দেওয়া আছে সেই টপিকস গুলো কিন্তু এখানে আমি সাজিয়েছি তোমাদের জন্য। প্রথমে হচ্ছে আমাদের যে টপিকস গুলো আছে সেটা দেখো ভালো করে, যে আদান বা চার্জ, আদান বা চার্জ, মানে আমাদের যে চার্জ সম্পর্কিত যে কনসেপশন ওইগুলো আমরা ক্লিয়ার করবো আস্তে আস্তে। এবং হচ্ছে ঘর্ষণে স্থির বিদ্যুৎ, আম, ঘর্ষণে যে স্থির বিদ্যুৎ, আম, ঘর্ষণের কারণে যে স্থির বিদ্যুৎ সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করবো। এবং হচ্ছে আমাদের আম, বৈদ্যুতিক আবেশ, বৈদ্যুতিক আবেশ সম্পর্কে জানবো আম, তোমাদের বইয়ে। তারপর হচ্ছে ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপের সাহায্যে আমাদের যে যে একটা তোমাদের জন্য এঁকেছি এটা, যে ইলেকট্রোস্কোপের সাহায্যে আমাদের আম, বৈদ্যুতিক চার্জের যে অস্তিত্ব, এটা আমরা কিভাবে ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা অস্তিত্ব প্রমাণ করতে পারি বা অস্তিত্ব বুঝতে পারি, যে চার্জ কোনো দণ্ডের মধ্যে, কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো এখন হচ্ছে বৈদ্যুতিক বল। সো বৈদ্যুতিক বল কিন্তু আমাদের যে সবচেয়ে পরিচিত একটা সূত্র আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। আমরা আম, নিউটনের মহাকর্ষ সূত্রের মধ্যে পড়েছিলাম যে আমাদের আম, কুলম্ব এবং কুলম্ব এর সূত্র এবং হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র কিন্তু সেম আছে, কিন্তু এখানে হচ্ছে বরের জায়গায় আমাদের চার্জ যুক্ত হবে এবং হচ্ছে আমাদের আর এর জায়গায় বা ডিস্টেন্সের জায়গায় আর যুক্ত হবে, একটু পার্থক্য, আর কোনো কিছু চেঞ্জ হবে না কুলম্বের সূত্রের ক্ষেত্রে। এটা হচ্ছে চার্জের ক্ষেত্রে। আর মহাকর্ষ বলের সূত্র ছিল দুটি বস্তুর বরের মধ্যে সম্পর্ক ছিল। তো এখন হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে। তড়িৎ ক্ষেত্রটা কি? আম, মানে তড়িৎ ক্ষেত্র একটা চার্জের মধ্যে, এই চারদিকে একটা চার্জযুক্ত বস্তুর মধ্যে চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, বা তড়িতের কারণে যে ক্ষেত্রটা সৃষ্টি হয় বাইরের দিকে, সেই ক্ষেত্রে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে এবং তোমাদের কনসেপশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এবং হচ্ছে তড়িৎ বিভব, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই তড়িৎ বিভবটা কি আসলে সেটা নিয়ে আলোচনা করা হবে। এবং বিভব পার্থক্য, মানে আমরা যদি তড়িৎ বিভব কনসেপশন যদি না থাকে, আমাদের যে আইডিয়া সম্পর্কে যদি ধরো তড়িৎ বিভব সম্পর্কে যদি হারিয়ে না থাকে, তাহলে আমরা তড়িৎ পার্থক্য বুঝতে পারবো না, বিভব পার্থক্য বুঝতে পারবো না। বিভব পার্থক্য আম, বুঝতে গেলে আমাদের তড়িৎ বিভব সম্পর্কে কনসেপশন, মানে ইলেকট্রিক পটেনশিয়াল, তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব বাংলায়। তো তড়িৎ বিভব পার্থক্য, এই তড়িৎ বিভবটা আছে না, এটার মধ্যে একটা কি আছে, ডিফারেন্স, পার্থক্য আছে। এবং হচ্ছে ধারক, ধারকটা নিয়ে আলোচনা করা হবে। ধারক বা ক্যাপাসিটর, বা একটা বস্তু কতটুকু ইলেকট্রন সে ধরে রাখতে পারে, সেটা হচ্ছে আমাদের ধারকের কনসেপশন। দুইটা কনসেপশন ধারকের মধ্যে তোমাদের লাগবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ধারক আর একটা হচ্ছে ধারকত্ব। সো এই কনসেপশন গুলো আশা করি তোমাদের আহ, একটু মনোযোগ দিয়ে দেখলে তোমাদের কনসেপশন গুলো ক্লিয়ার হয়ে যাবে, আইডিয়া গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের বই রে যে যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের আসবে, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো তোমরা সলভ করতে পারবে আমাদের এই বেসিক ভিডিওটা দেখলে তোমরা আশা করি ভালো কনসেপশন রাখবে। সো এখন হচ্ছে আমাদের যে প্রথমে আমাদের এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের যে পরমাণু, পরমাণু সম্পর্কে কনসেপশন রাখতে হবে। কারণ পরমাণুর বাইরের কক্ষপথে, পরমাণুর কেন্দ্রে কি থাকে, পরমাণুর বাইরের কক্ষপথে কি থাকে, এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ তৈরি করা হয়। আমরা জানি যে একটা হাইড্রোজেন পরমাণু, প্রোটন সংখ্যা 1, পারমাণবিক প্রোটন সংখ্যা 1 বিধায় পারমাণবিক সংখ্যা 1। সো প্রোটন সংখ্যা 1 মানে কি, একটা প্রোটন বা একটা পজিটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে। বাইরের কক্ষপথে, বাইরের কক্ষপথে ইলেকট্রন, বাইরের কক্ষপথে কি করে, ইলেকট্রন, ইলেকট্রন কিন্তু কি নেগেটিভ চার্জ যুক্ত বস্তু, নেগেটিভ চার্জ যুক্ত বস্তু। সো এখন মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস হচ্ছে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র, এবং অন্যান্য হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউট্রন থাকে না, শুধুমাত্র প্রোটন থাকে। এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন ঘুরে। সো বাইরের কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে,
সেই ইলেকট্রনটা হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ চার্জ, আর প্রোটনটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। এখন আমরা যখন বলি যে যতগুলো পদার্থ আছে, যতগুলো পদার্থ আছে নিউক্লিয়াসের মধ্যে যতটি প্রোটন আছে, বাইরের কক্ষপথে ততটি ইলেকট্রন আছে। তো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, মানে একটা ইলেকট্রনের জন্যই এক একটা ইলেকট্রনের চার্জ কত আমরা জানি। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। দেখো তো, এই যে একটা ইলেকট্রনের চার্জ আর একটা, এটা হচ্ছে কি হবে? একটা ইলেকট্রনের চার্জ। তো ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ একই, কিন্তু ইলেকট্রনের চার্জ কি হবে? মাইনাস হবে। ইলেকট্রনের চার্জ কি হবে? মাইনাস হবে। আর প্রোটনের চার্জ প্লাস হবে, এটাই। তো এখন বাইরের কক্ষপথে যে ইলেকট্রন ঘুরে, এই ইলেকট্রন যে প্রোটন এবং ইলেকট্রনের যে এটা একটা পরমাণু, আমি আঁকছি দেখো, একটা পরমাণু হচ্ছে মাঝখানে কি থাকে? প্রোটন থাকে। তো প্রোটন হচ্ছে, আমার ধরো 3টা প্রোটন আছে, বাইরের কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, তাহলে এখানে যে কক্ষপথে ইলেকট্রনগুলো কি আছে? নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখন আমি যদি একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে নিই, ধরো আমি একটা ইলেকট্রন নিয়ে নিলাম, তখন আমাদের কি হবে? আমরা যে কেমিস্ট্রিতে পড়াশোনা করছি, তাহলে এখানে একটা কি হবে? পজিটিভ চার্জ বেশি হবে না? পজিটিভ চার্জ একটা বিষয় হবে না? দেখো, এখানে যতটি নিউক্লিয়াসে যতটি প্রোটন আছে, পজিটিভ চার্জ আছে, বাইরের কক্ষপথে ততটি নেগেটিভ চার্জ আছে। তো এখন একটা ইলেকট্রন, যে ইলেকট্রনকে আমি কি করে ফেলছি বাইরের কক্ষপথে, সে এই কক্ষপথ থেকে আউট হয়ে গেছে, বাইরের কক্ষপথে চলে আসছে, এই কক্ষপথ থেকে বের হয়ে উপরের শক্তি স্তরে উপরে, মানে মুক্ত হয়ে গেছে, মুক্ত ইলেকট্রন হয়ে গেছে। তো এখন এই যে এই ইলেকট্রনগুলো, তাহলে এখানে কি পজিটিভ একটা বেশি হবে না? তাহলে এটা কোন ধরনের চার্জে আহিত? পজিটিভ ধনাত্মক আয়নে আহিত পরমাণু হবে, ধনাত্মক আয়নে আহিত পরমাণু হবে। তো এটা হচ্ছে আমাদের, তার মানে এখানে কি হবে? ধনাত্মক আয়নে আহিত হবে। তো এখন এখানে যদি একটা অতিরিক্ত ইলেকট্রন আসে, ধরো পজিটিভ পজিটিভ দুইটা আছে, বাইরে দুইটা আছে, তার মানে কত? হাইড্রোজেন, হিলিয়াম। এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামে যদি আরেকটা যদি ইলেকট্রন আনি, তাহলে কি হবে? এটা হিলিয়াম, মানে অতিরিক্ত একটা ইলেকট্রন হবে, অতিরিক্ত একটা ইলেকট্রন হবে। তাহলে এখানে কি নেগেটিভ, ঋণাত্মক আয়নে আহিত হবে। তো এখন আমরা চার্জ বলতে, যে আধান বা চার্জ বলতে, ধনাত্মক আয়নে আহিত আদান বা ধনাত্মক আয়নে ইলেকট্রন যদি একটা অতিরিক্ত হয়, তাহলে ধনাত্মক আয়নে, ঋণাত্মক আয়নে আহিত, এবং একটা যদি ইলেকট্রন নিয়ে ফেলি বা পজিটিভ চার্জ যদি হয়, তাহলে ধনাত্মক আয়নে আহিত হয়। তো এখন হচ্ছে আমাদের ঘর্ষণে স্থির বিদ্যুৎ। ঘর্ষণে স্থির বিদ্যুৎ বলতে আমরা কি বুঝি? ঘর্ষণ বলতে আমরা কি বুঝি? ধরো আম, একটা একটা সিল্ক, এখানে আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা সিল্কের কাগজ, এটা হচ্ছে সিল্কের কাগজ, সিল্ক। আর এটা হচ্ছে দণ্ড। আচ্ছা, এটা কি ধরনের দণ্ড দিলে ভালো হয়? এটা হচ্ছে তোমাদের বইয়ে যেটা আছে, সেটা হচ্ছে তোমাদের কাঁচের দণ্ড। তো এটা যদি কাঁচের দণ্ড হয়, কাঁচের দণ্ড, কাঁচের দণ্ড। তো এখন এই সিল্ক দ্বারা আমরা কাঁচের দণ্ডটাকে কি করব? ঘর্ষণ করব, সে ঘর্ষণ সৃষ্টি করব। তো আমি যখন এই সিল্কের কাগজ দ্বারা কাঁচের দণ্ডকে ঘর্ষণ সৃষ্টি করব, এখন ইলেকট্রন আসক্তি কার বেশি? ইলেকট্রন আসক্তি যার বেশি, যার ইলেকট্রন আসক্তি বেশি, সেখানে কি হবে? ঋণাত্মক আয়নে অতিরিক্ত ইলেকট্রন চলে আসবে, অতিরিক্ত ইলেকট্রন। এটার মধ্যে সম চার্জ আছে, প্রোটন বা পজিটিভ নেগেটিভ প্লাস মাইনাস একই আছে, এটার মধ্যে প্লাস মাইনাস একই আছে, এখনো ঘর্ষণ সৃষ্টি করে না। এখন এটার সাথে এটা যখন ঘর্ষণ সৃষ্টি করব, তখন অতিরিক্ত অতিরিক্ত তাহলে আমাদের সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে
এইখান থেকে যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ধরো তিনটা আছে, এখান থেকে ধরো আমি যখন এটা দিয়ে ঘর্ষণ করবো এই ইলেকট্রনগুলো, যে সিল্কের যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি, এই ইলেকট্রনগুলো কোথায় চলে আসবে? সিল্কে চলে আসবে। কোথায় চলে আসবে? সিল্কে চলে আসবে। তো এখানে ধনাত্মক আয়নে এই তিনটা ইলেকট্রন কোথায় চলে আসে? সিল্কে চলে আসে। এখন এই যে পজিটিভ, এখানে কি থাকলো? শুধুমাত্র পজিটিভ, ধনাত্মক। তো এই বস্তুটা ধনাত্মক আয়নে আহিত, এবং এই বস্তুটা যেই ইলেকট্রন আসক্তি বেশি এবং ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, সেটা ইলেকট্রনের পরিমাণ অধিক হয়েছে, এখান থেকে সে গ্রহণ করে ফেলেছে, তখন সেটা ঋণাত্মক আয়নে আহিত। এখন এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত বস্তু হয়ে গেল, আর এটা নেগেটিভ চার্জ যুক্ত বস্তু হয়ে গেল। যে এই ঘর্ষণের কারণে সাধারণত আমাদের স্থির বিদ্যুৎ তৈরি হয়েছে। যখন আমি, আচ্ছা, স্থির বিদ্যুৎ তৈরি হয়েছে। এখন আরেকটা উদাহরণ দেখি। এই বস্তুটা কাঁচ না হয়ে, এই বস্তুটা ধরো কাঁচ না হয়ে আমরা দিলাম হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক প্লাস্টিক দিলাম, ঠিক আছে। তো এখন এটা সিল্ক না হয়ে এটা দিলাম ধরো, এই কাপড়টা আমরা সিল্কের না দিয়ে ফ্লানেলের কাপড় আমরা দিতে পারি। ফ্লানেলের কাপড় যখন দিব, তখন দেখো তো প্লাস্টিক কার ইলেকট্রন আসক্তি বেশি? এখন কার ইলেকট্রন আসক্তি বেশি? ফ্লানেলের যে ফ্লানেল কাপড়ের নাকি এই প্লাস্টিক দ্বন্দ্বের? এখন আমাদের এটা হচ্ছে প্লাস মাইনাস, একই আছে এখানে, প্লাস মাইনাস সেম আছে, সেম প্লাস মাইনাস মানে যতটি প্রোটন আছে, যতটি নেগেটিভ আয়ন আছে, যতটি পজিটিভ আয়ন আছে। তো এখন কি করা যায়, আমরা কি করতে পারি দেখো তো। এখন আগের মতন এই ফ্লানেল কাপড়টা দিয়ে আমরা প্লাস্টিক দণ্ডকে ঘর্ষণ সৃষ্টি করব। তখন এই ফ্লানেল ইলেকট্রন আসক্তি বেশি নাকি প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি? এখন যদি যেটার ইলেকট্রন আসক্তি বেশি, সেখানে ঋণাত্মক আয়নে আহিত হবে, মানে ইলেকট্রন গুলো চলে আসবে, যার ইলেকট্রন আসক্তি বেশি। এখন আমি যদি ঘর্ষণকে সৃষ্টি করি, তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি, এখানে ধনাত্মক গুলো থেকে যাবে। ধনাত্মকগুলো এখান থেকে, ধনাত্মক ঋণাত্মক ছিল, ঋণাত্মকগুলো এখানে চলে আসছে, এখানে শুধুমাত্র কি থাকবে? ধনাত্মক গুলো থাকবে। সো এখন হচ্ছে প্লাস্টিক ঋণাত্মক আয়নে এবং ফ্লানেল ধনাত্মক আয়নে আহিত হয়েছে। এখন সমধর্মী চার্জ, এরকম দুইটা ঋণাত্মক প্লাস্টিক দণ্ড এরকম আহিত করে দুইটা যখন কাছাকাছি নিয়ে আসবো, তখন আমাদের কি হবে? সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। আর বিপরীত ধরনের চার্জ, যখন এটা এই এটা কি প্লাস্টিকের দণ্ড আর এটা ফ্লানেলের দণ্ড, যখন কাছাকাছি নিয়ে আসবো, তখন এরা কি করবে? আকর্ষণ করবে। তো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, সমধর্মী, এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। আশা করি যে ঘর্ষণের ফলে যে ঋণাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জ কিভাবে সৃষ্টি হয় বুঝতে পেরেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপের সাহায্যে কি করা হয়। ইলেকট্রোস্কোপের সাহায্যে আমাদের বিদ্যুতের অস্তিত্ব, মানে চার্জের অস্তিত্ব বোঝা যাবে। এই যে ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা চার্জের অস্তিত্ব বুঝবো। দেখো তো, এই যে ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা কি বুঝবো? চার্জের অস্তিত্ব বুঝবো। এখন এই বস্তুটা ধরো একটা দণ্ড দিয়ে, দেখো এই ইলেকট্রোস্কোপ দুটা পাত, একটা গোল্ড বা স্বর্ণের পাত। এই পাত দুটা একটা পরিবাহী দণ্ড দিয়ে, একটা চিপি, এটা হচ্ছে চিপি ভিতর থেকে একটা দণ্ড দিয়ে বাইরে একটা
চাকতি, বাইরে একটা চাকতি সৃষ্টি, চাকতি দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। কেন? কারণ আমরা ইলেকট্রোস্কোপের সাহায্যে বা বৈদ্যুতিক মানে চার্জের যে বৈশিষ্ট্য আছে সেটা আমরা বুঝবো। এখন আমরা যখন এই বস্তুটার উপর একটা পজিটিভ চার্জ নিয়ে আসবো, ধরো একটা পজিটিভ চার্জ বা একটা দণ্ড, পজিটিভ দণ্ড এখানে নিয়ে আসছি, তাহলে এই পজিটিভ দণ্ডটা এখানে যখন আসবে এগুলো পজিটিভ চার্জ আহিত, পজিটিভ দণ্ডটা যখন আসবে তখন এটার ফাঁকটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এই যে আমি যখন এখানে পজিটিভ চার্জ যুক্ত করবো, পজিটিভ চার্জ গুলো এখান থেকে এদিকে চলে আসবে। তো এখানেও পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ যদি একই ধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, তাহলে ওই যে গোল্ডের যে ফাঁক দুটি বিকর্ষণ করবে, ফাঁকটা বেড়ে যাবে। এখন আমরা আহ বৈদ্যুতিক আবেশ, আবেশ জানবো। বৈদ্যুতিক আবেশ কাকে বলা হয়? তো বৈদ্যুতিক আবেশ যদি আমরা আলোচনা করি তাহলে আহ, বৈদ্যুতিক আবেশ বলতে আমরা যখন চিরুনি দিয়ে চুল আঁচড়ায় বা চিরুনি দিয়ে যখন ঘষে একটা কাগজের টুকরাকে ধরি, তাহলে কাগজের টুকরাকে আকর্ষণ করে ওই চিরুনি। কেন আকর্ষণ করে? কারণ হচ্ছে আমাদের এই আকর্ষণ করার একমাত্র কারণ হচ্ছে আমরা তো জানি যে এই কি ধর্মী চার্জ, এরকম নেগেটিভ পজিটিভ, এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। এখন এই কি ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তো এখন একটা একটা কাগজ, একটা কাগজের টুকরো একটা কাগজের টুকরো আমরা চিরুনি দিয়ে কি করছি, চিরুনিতে ঘষে একটা চিরুনিটা প্লাস্টিক করে ঋণাত্মক আয়নে আহিত হবে। সে কি হবে, ঋণাত্মক আয়নে আহিত হবে। তখন সেই চিরুনিটাই যখন আমি একটা নিউট্রাল, এটা কি পজিটিভ নেগেটিভ, এটা কোনো চার্জযুক্ত বস্তু না, এটা পজিটিভ নিউট্রাল একটা বস্তু, যে কাগজ, এই কাগজকে যখন আকর্ষণ আকর্ষণ করে, কেন আকর্ষণ করে, কারণ বৈদ্যুতিক আবেশের জন্য। তো বৈদ্যুতিক আবেশটা আমরা এই যে এই বস্তুর উপর আলোচনা করবো। তো একটা বস্তু, এটা ধরো নেগেটিভ, নেগেটিভ ঋণাত্মক আয়নে আহিত বস্তু। তো ঋণাত্মক আয়নে আহিত এই বস্তুটা যখন আমি এই গোলকটা কিন্তু নিউট্রাল, এই গোলকটা কিন্তু নিউট্রাল। তো এই নিউট্রাল যখন কাছাকাছি নিয়ে আসবো, তখন এই বস্তুর এই বস্তু এটাকে আকর্ষণ করার ক্ষমতা আছে, কারণ এটা নিউট্রাল আর এটা হচ্ছে ঋণাত্মক আয়নে আহিত। আমরা জানি একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধরনের চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এটা কি বিপরীত ধরনের চার্জ না, এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে কি ধনাত্মক, ঋণাত্মক। তো ঋণাত্মক চার্জ যখন আমি একটা নিউট্রালের কাছাকাছি নিয়ে আসবো, তখন এখানে একটা কি তৈরি হবে, এই যে এটা তো নিউট্রাল ছিল, পজিটিভ নেগেটিভ, এই এটা কি প্রথমে আমাদের পজিটিভ গুলোকে আকর্ষণ করবে, কারণ বিপরীত ধরনের চার্জ কি হবে, পরস্পরকে বিকর্ষণ করবে। পজিটিভ গুলো কোথায় চলে আসবে, এই পাশে, এই কাছাকাছি চলে আসবে, আর নেগেটিভ গুলা দূরে সরে যাবে, কারণ পরস্পরকে বিকর্ষণ করবে। এইগুলা নেগেটিভ গুলা পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যাবে, আর পজিটিভ গুলা, যে প্লাস গুলা, এটার সাথে আকর্ষণ করে, বিপরীত ধরনের চার্জ আকর্ষণ করে, এই জন্য আকর্ষণ করে কাছাকাছি চলে আসবে, এদিকে চলে আসবে। তো এখানে একটা চার্জ তৈরি হলো। তো এই যে চার্জটা তৈরি হলো, এটা কেন তৈরি হচ্ছে, বৈদ্যুতিক আবেশের জন্য। তো এটা কাছাকাছি নিয়ে আসলে এরা পরস্পরকে আকর্ষণ করে, এবং কিছুক্ষণ পর সে আকর্ষণটা আবার চলে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বৈদ্যুতিক আবেশ, ইলেকট্রোস্কোপ বৈদ্যুতিক আবেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং বৈদ্যুতিক বল নিয়ে আলোচনা করবো আমরা। সো সো বৈদ্যুতিক বল দেখো তোমরা, বৈদ্যুতিক বল, কুলম্বসের একটা সূত্র আছে। এটা একটা বস্তু আর একটা একটা বস্তু। তো এই দুটো বস্তু, এটা একটা Q1 চার্জযুক্ত বস্তু, এটা হচ্ছে Q1 চার্জযুক্ত বস্তু, আর একটা হচ্ছে Q2 চার্জযুক্ত বস্তু। এখন এই Q1 চার্জযুক্ত বস্তু, এই Q2 চার্জযুক্ত বস্তু মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্সটা কত, কি আর। তো এখন আমরা জানি যে নিউটনের মহাকর্ষ যে সূত্রটি ছিল, নিউটনের যে মহাকর্ষের যে সূত্রটি ছিল, সেটা ছিল এরকম, F ইকুয়াল টু কি ছিল, F ইকুয়াল টু
এফ ইকুয়াল টু সি সি m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার, ডি স্কোয়ার অথবা ডি স্কোয়ার। আর এখানে হচ্ছে এফ ইকুয়াল টু কে Q1 Q2 কুলম্বের সূত্র আর স্কোয়ার। সো এটার মধ্যে শুধুমাত্র এটা হচ্ছে চার্জের ক্ষেত্রে, এটা হচ্ছে এটা পজিটিভ চার্জ হতে পারে, এটা নেগেটিভ চার্জ হতে পারে, বা দুটোই পজিটিভ বা দুটোই পজিটিভ হতে পারে অথবা দুটোই নেগেটিভ হতে পারে। এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে বরের ক্ষেত্রে, বরের কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ নাই, কিন্তু আমাদের চার্জের ক্ষেত্রে পজিটিভ আছে নেগেটিভ আছে। এখানে এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি পাবো? আমরা ফোর্সটা পাবো না, ফোর্সটা পাবো না। ফোর্স ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। যখন আমি ফোর্স গুণ করব, এই যে চার্জ দুটা গুণ করব, তখন আমরা নেগেটিভ চার্জ নেগেটিভ ফোর্স পাবো। এটা কোন ধরনের ফোর্স পাবো? নেগেটিভ ফোর্স পাবো। যখন দুইটাই পজিটিভ হবে, তখন আমরা পজিটিভ চার্জ পাবো, বা দুটোই যদি পজিটিভ হয় তাহলে আমরা পজিটিভ চার্জ পাবো। এই যে কোনো একটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কোন ধরনের চার্জ পাবো? পজিটিভ নেগেটিভ চার্জ পাবো। আশা করি বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র হচ্ছে আমাদের দুটি চার্জ যখন চার্জিত থাকবে, তখন দুইটার মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে। শুধুমাত্র আকর্ষণ বল হবে না, কারণ চার্জের ক্ষেত্রে আকর্ষণ এবং বিকর্ষণ হবে। ইটস ডিপেন্ড পজিটিভ অথবা নেগেটিভ। সো এই দুটা বলের মধ্যে যে আকর্ষণটা, সেই আকর্ষণটা বা বিকর্ষণটা ডিপেন্ড করে হচ্ছে দুটি চার্জের গুণফল এর সমানুপাতিক, এবং এর মধ্যবর্তী যে দূরত্বটা আছে ওটা বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এবং কুলম্ব সায়েন্টিস্ট উনি এটা দিয়েছেন ওই আমাদের ফোর্স বের করার জন্য দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ ফোর্সটা বা বিকর্ষণ ফোর্সটা আছে, সেই গোলাকার গোলক আছে। তো এখানে এই চার্জযুক্ত বস্তুর মধ্যে বাইরের কি সৃষ্টি হবে? এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এখানে যে ক্ষেত্র সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র যদি সৃষ্টি হয়, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি সৃষ্টি হবে? এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমাদের কি সৃষ্টি হবে? আম, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমাদের আহ, তীব্রতা সৃষ্টি হবে। এই যে তীব্রতাগুলো সৃষ্টি হবে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র যদি বের করতে চাই, তাহলে আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে কে ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার। বা কিউ হচ্ছে যে চার্জটা, এখানে যদি আমি একটা চার্জ নিয়ে আসি, এই চার্জটার মধ্যে যে তীব্রতা হবে, বা এখানে যে ক্ষেত্র, এই তীব্রটা, সেটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে এই বস্তুর যে একক চার্জকে যদি নিয়ে আসি, তাহলে ওটার বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং চার্জের সমানুপাতিক। এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা আমরা সবাই জানি। কে ইজ ইকুয়াল টু কত? কে ইজ ইকুয়াল টু 9 পয়েন্ট, কে ইজ ইকুয়াল টু কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তড়িৎ কাজ করে। আমরা তড়িৎ ক্ষেত্র পড়াশোনা করেছি। তড়িৎ ক্ষেত্রের বাইরের কক্ষপথে এই যে ক্ষেত্রটা তৈরি হয়, সেই ক্ষেত্রের মধ্যে আমরা মাইকেল ফ্যারাডে উনি হচ্ছে সায়েন্টিস্ট। উনি যেটা কল্পনা করে নিয়েছিলেন যে বাইরের কক্ষপথের যে তড়িৎ ক্ষেত্র আছে, ওখানে হচ্ছে কতগুলো রেখা কল্পনা করে নিলে তড়িৎ ক্ষেত্র বোঝা খুব খুব সহজ হয়। এই জন্য উনি তড়িৎ বলের রেখা কল্পনা করে নিয়েছিলেন, এবং তড়িৎ বল রেখাগুলো কিভাবে কাজ করে তিনি এটা আবিষ্কার করেছিলেন। তড়িৎ বল রেখাগুলো দেখো, হ্যাঁ, যে তড়িৎ বল রেখা, ধরো একটা একটা চার্জযুক্ত বস্তু, এই চার্জযুক্ত বস্তু পজিটিভ চার্জযুক্ত বস্তু, পজিটিভ চার্জযুক্ত বস্তু গুলো থেকে বল রেখাগুলো বের হয়ে যায়। বল রেখাগুলো কি হয়েছে? এভাবে বের হয়ে যায়। এই যেভাবে বল রেখাগুলো বের হয়ে যায়। এখন বল রেখাগুলো এগুলো বের হয়ে বের হতে থাকে। কোথা থেকে? বল রেখাগুলো কোথা থেকে বের হয়? পজিটিভ চার্জ থেকে বের হয়, পজিটিভ চার্জ থেকে বের হয়। এটা অবশ্যই মনে রাখবে যে পজিটিভ চার্জ থেকে বল রেখাগুলো বের হবে। সো নেগেটিভ চার্জ বলের রেখাগুলো প্রবেশ করবে। আমি এখানে যুক্ত করে নেই এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এখানে যুক্ত করে দিই নাই, কিন্তু নেগেটিভ চার্জে বলের রেখাগুলো প্রবেশ করে। বলের রেখাগুলো কি হয়? দিকমুখী হচ্ছে কেন্দ্রমুখী, দিকমুখী হচ্ছে কেন্দ্রমুখী। এটা হচ্ছে কেন্দ্র বিমুখী, কেন্দ্রের বাইরের দিকে চলা যায় দিক, বলরেখার দিকটা। আর এটা হচ্ছে
কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে প্রবেশ করে বলরেখাগুলো। সো এখন এটাও আমরা বুঝেছি যে এই জিনিসটা যখন আমি একটা, এটা কি, এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত বস্তু, আর এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত বস্তু। এখন এই দুইটা বস্তুকে যখন আমি কাছাকাছি নিয়ে আসবো, তখন তখন এরা কি আকর্ষণ করবে না? আকর্ষণ করবে। তো এটার মধ্যে একটা কি আছে, ক্ষেত্র আছে। এই চার্জের মধ্যে একটা ক্ষেত্র আছে। যখন এই চার্জের ক্ষেত্র বা এই চার্জটার কাছাকাছি নিয়ে আসি, তখন তখন কি হবে? তখন হচ্ছে আমাদের এই বলের রেখাগুলো, এইভাবে থাকবে, কোনো সমস্যা নেই। এই বলের রেখাগুলো, এই যে দেখো তো, বলের রেখাগুলো কোত্থেকে বের হচ্ছে? বের হয়ে কোত্থেকে? সেটা হচ্ছে পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে চলে যাবে, নেগেটিভে প্রবেশ করবে। পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে, কারণ নেগেটিভে কেন্দ্রমুখী, নেগেটিভে প্রবেশ করে। আর বের হয়ে কোত্থেকে? পজিটিভ থেকে। তাহলে এটা কোথায় প্রবেশ করবে? নেগেটিভে প্রবেশ করবে। এটা নেগেটিভে প্রবেশ করবে, এটা নেগেটিভে প্রবেশ করবে, এটা নেগেটিভে প্রবেশ করবে। সো নেগেটিভে প্রবেশ করবে আর পজিটিভ থেকে বের হবে। তো এটা হচ্ছে আমাদের বলরেখার কনসেপশন, বলরেখার কনসেপশন। তো এই বলরেখাগুলো এভাবে নেগেটিভে প্রবেশ করে, পজিটিভ থেকে বের হয়। তো এটা হচ্ছে আমাদের বলরেখা। যদি আম, দুইটি পজিটিভ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। আর বলরেখাগুলো এভাবে জানতে হবে, বলরেখাগুলো বিপরীত দিকে, তোমাদের দেখাতে পারছি না। আম, তখন বলরেখাগুলো বিপরীত দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছো বলরেখা কনস্ট্রাকশন। এখন হচ্ছে আমাদের যে বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে তড়িৎ বিভব সম্পর্কে আমাদের কনসেপশন রাখতে হবে। বিভবটা কি, পটেনশিয়াল কি? আমরা যদি পটেনশিয়াল সম্পর্কে জানতে চাই, আহ, ধরো আমি দুটা বস্তু তোমাদের নিচ্ছি, যে একটা হচ্ছে বড় ব্যাসার্ধ, বেশি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বস্তু, আর একটা বস্তু হচ্ছে খুব ছোট একটা বস্তু, ছোট একটা বস্তু নিয়েছি। দেখো এই ছোট একটা বস্তু, এই যে ছোট একটা বস্তু, এই যে ছোট একটা বস্তু নিয়েছি, এটা হচ্ছে একটা বড় বস্তু নিয়েছি। তো এই দুটার মাঝে যখন আমি 5 কুলম্ব চার্জ দিব, আমি যখন 5 কুলম্ব চার্জ দিব, কি হবে? এটার মধ্যে 5 কুলম্ব দিয়েছি, এটার মধ্যে 5 কুলম্ব দিয়েছি। এখন এই 5 কুলম্ব কে বেশি ধরে রাখতে পারবে? কে বেশি ধারণ ক্ষমতা? ধারণ ক্ষমতা কার বেশি? ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের বড় বস্তুটির বেশি। সে 5 কুলম্ব সে দখল করে ফেলবে, সে কি হজম করে ফেলতে পারবে। কিন্তু এই ছোট বস্তুটি, এই ছোট ব্যক্তিটি সে হজম করতে পারবে না। কেন পারবে না? কারণ ছোট, ছোট, ধারণ ক্ষমতা কম, ধারণ ক্ষমতা কম। এটা অনেক বড় জিনিস, অনেক বড় একটা গোলক, এটার ধারণ ক্ষমতা অনেক বেশি। এই জন্য এটা কি হবে, 5 কুলম্বকে সে ধারণ করে ফেলতে পারবে। সে এ ধারণ করতে খুব কষ্ট হবে, এবং সে ধারণ করতে না পেরে, যদি না পারে, তখন এটার চার্জ বেশি হয়ে যাবে, এটার চার্জ বেশি থাকবে, এটার চার্জ কম হয়। এখন এটার এটার এই বস্তুটা যেহেতু সে ধারণ ক্ষমতা বেশি, তার পোটেনশিয়াল কম হবে। তো এই ধারণ ক্ষমতা যেহেতু বেশি, যখন আমি একটা তার দিই, এই বস্তুটার মধ্যে যখন যুক্ত করে দিব, তখন আমরা জানি যে তড়িৎ তড়িৎ উচ্চ বিভব থেকে, হাই পটেনশিয়াল থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের থেকে কি প্রবাহ হয়। তো এখন আমি একটা যদি তার দিয়ে এবং দুটো বস্তুর মধ্যে যুক্ত করি, কারেন্ট কোথা থেকে কোথায় প্রবাহিত হবে? এই বস্তুটার 5 কুলম্ব দিয়েছি, এই বস্তুটা, তোমরা সবাই বলবে যে এই বস্তুটা থেকে এই বস্তুটা, বড় বস্তুটা থেকে ছোট বস্তুটা যাবে। কিন্তু আমরা তো দেখতেছি যে এই বস্তুটার ধারণ ক্ষমতা অনেক বেশি, কিন্তু বিভব, ধারণ ক্ষমতা বেশি মানে বিভব কম। আমরা একটা সম্পর্ক জানি, দেখো তো, এই সম্পর্কটা আমরা সবাই দেখছি যে বিভব, পটেনশিয়াল, ধারণ ক্ষমতা, দেখছো ধারকত্ব সি, ক্যাপাসিটেন্স এর ব্যস্তানুপাতিক। যদি যদি ক্যাপাসিটেন্স, এটার ক্যাপাসিটেন্স বেশি, তাহলে পটেনশিয়াল কম। চার্জ যদি একই হয়, এইটার চার্জ এটার চার্জ একই, এই যে চার্জ 5 কুলম্ব চার্জ, তাহলে এই এই বস্তুটার পটেনশিয়াল দেখো তো, এর পটেনশিয়াল কম হবে, কারণ ক্যাপাসিটেন্স বেশি। ক্যাপাসিটেন্স যদি বেশি হয়, ভোল্টেজ বেশি, কারণ ব্যস্তানুপাতিক আকারে আছে। এইটা এখানে দেখো তো, এই বস্তুটার এই বস্তুটার চার্জ একই, কিন্তু এটার ক্যাপাসিটেন্স কম, কারণ ছোট বস্তু। আরেকটা জিনিস তোমাদের জানে রাখি, সেটা হচ্ছে সি হচ্ছে
সি হচ্ছে আর, আর এর সমানুপাতিক। আর যত বড় হবে, আর যত বড় হবে তত কি হবে, সিটা বড় হবে। আর যত বড় হবে তখন ক্যাপাসিটেন্স, ক্যাপাসিট্যান্স ধারকত্ব বেশি। তাহলে এটার আর বেশি নাকি এটার আর বেশি? তো এটার ব্যাসার্ধ বেশি নাকি এটার ব্যাসার্ধ বেশি? তাহলে এটার ব্যাসার্ধ বাড়ি, তার মানে ক্যাপাসিটেন্স এটার বেশি। তো ক্যাপাসিটেন্স যেহেতু এটার বেশি, তাহলে এটার পোটেনশিয়াল কম, কারণ ব্যস্তানুপাতিক ক্যাপাসিটেন্সের সাথে তো এটার পোটেনশিয়াল বেশি। তো এই, তাহলে পোটেনশিয়াল কোনটার বেশি? এটার পোটেনশিয়াল যদি বেশি হয় তাহলে বেশি পোটেনশিয়াল থেকে, বেশি পোটেনশিয়াল, পোটেনশিয়াল থেকে ইলেকট্রনগুলো, চার্জগুলো কম পোটেনশিয়ালের দিকে যাবে, কারেন্ট প্রবাহিত হবে। তো এটা হচ্ছে আমাদের আহ, আহ, তড়িৎ বিভবের কনসেপ্ট। তো বিভব পার্থক্য, বিভব পার্থক্য, এটার বিভব যদি পার্থক্য, এই যে এইটার বিভব বেশি, এটার বিভব কম, তাহলে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য এভাবেও বিভব পার্থক্য বলা যায়। বিভব পার্থক্য আরেক ধরনের হতে পারে। তো এই বিভব পার্থক্যের কারণে কিন্তু কারেন্ট সৃষ্টি হচ্ছে। তো বিভব পার্থক্যের আরেকটা কনসেপ্ট হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য আরেকটা ধারক, ধারক হচ্ছে আমরা বলেছি যে ধারক সি, ধারক ধারক হচ্ছে সি, সি ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ এটার ধারক বেশি, ধারক মানে সেই চার্জকে ধরে রাখতে পারে, কে কত বেশি চার্জকে ধরে রাখতে পারে, এটাই হচ্ছে ধারক। যার ধারক বেশি তার পটেনশিয়াল কম, যে যার ধারক বেশি তার পটেনশিয়াল কম। এখন ধারককে আবার আবার এভাবে দুইটা পার্ট, এভাবে হচ্ছে আমরা আমরা কনসেপশনটা বুঝে থাকি ধারকের। এবং ধারকের যে সূত্রটা সেটা হচ্ছে সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু কিউ বাই বি। অর্থাৎ পটেনশিয়াল যদি বাড়ে, ধারক কিন্তু, ধারক কিন্তু কমে, কারণ এটা ব্যস্তানুপাতিক যদি চার্জ একই থাকে। তো এটাই হচ্ছে আমাদের স্থির বিদ্যুতের কনসেপশন। তোমরা এই যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আশা করি ভালো করে বুঝতে পেরেছো। এবং এই টপিকগুলো তোমরা ভালো যদি বইটা পড়ো তাহলে আরো ভালো করে বুঝবে। এবং আশা করি তোমরা এই এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো দেখবে ভালো করে, যে ভালো একটা কনসেপশন হবে তোমাদের। এখন তোমরা এই ক্লাসগুলো তোমরা দেখো এবং হচ্ছে তোমাদের